যেমনটা কালো আর সাদার মাঝখানে একটা ধূসর রং থাকে। এটা শুধু 4টি খুনেরই গল্প না, এটা ভালোবাসার, বিশ্বাসঘাতকতার আর বিকৃত ন্যায়ের এক অন্ধকার চিত্র। বলছি 2025 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে লাভ কিলসের কথা। আপনি ভাবতে পারেন একজন সিরিয়াল কিলার নিজে ক্যামেরার সামনে বসে তার খুনের বর্ণনা দিচ্ছে, আর এটা দেখে পুরো ইনভেস্টিগেশন টিমের মাথা খারাপ হয়ে যায়। সত্যি বলছি, এমন কিছু দেখতে চলেছেন যা আগে কখনো দেখেননি। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বোঝার শক্তিও হারিয়ে যাবে। শুরু করার পূর্বে আপনাদের বোঝার স্বার্থে বলে নিচ্ছি, গল্পের মাঝে মাঝে আসল সিসিটিভি ফুটেজ, তদন্তকারী কর্মকর্তা, ভিকটিমের পরিবার এবং অ্যাকিউজডের ইন্টারভিউ দেখানো হবে। ডিসেম্বর 2020, নাগপুর বুটিবুড়ি হাইওয়ে। রোহিত নামে এক ধাবার ম্যানেজারের তথ্য মতে রাত 1:30 থেকে 2টার দিকে সাদা রঙের একটি কার এসে থামে। কারটি যে চালাচ্ছিল এই ছেলেটির নাম সমীর। সমীর কার থেকে নেমে রোহিতের থেকে সিগারেট কিনছিল। তখনই সমীর লক্ষ্য করে তার কারের লেফট সাইডের ডোরে রক্ত লেগে আছে, এমনকি সমীরের হাতেও রক্তমাখা। যদিও পাশে সিগারেট ধরানোর জন্য লাইটার ঝোলানো ছিল, তারপর সমীর রোহিতের থেকে একটি ম্যাচ বক্স নিয়ে নেয়। আবার পাশেই লক্ষ্য করে স্থানীয় একজন রাজনীতিবিদের পোস্টার লাগানো রয়েছে। এরপর সমীর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরদিন সকালে। সমীর জঙ্গলের মাঝে একটি নির্জন স্থানে কার থামায়। আশেপাশে তখন কেউই নেই। সমীরের কারে থাকা কন্ডোমের প্যাকেট খুলে দুহাতে 2টি কন্ডোম পরে নেয়। এরপর কারের ট্রাঙ্কটি খুলতেই দেখা যায় কারের পিছে একটি মেয়ের ডেড বডি। সমীর বডিটিকে পাশের ঝোপের মধ্যে নিয়ে যায়। মেয়েটির সাথে থাকা ব্যাগ সহ বাকি সকল জিনিসপত্র নিয়ে আসে এবং কারের থেকে ডিজেল বের করে মেয়েটির বডিসহ সব কিছুতে ডিজেল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সন্ধ্যায় পুলিশ একটি অজ্ঞাত ফোন কল পেয়ে জঙ্গলে এসে 2টি বডি উদ্ধার করে। একটি বডি মাটি চাপা দেয়া, পুরো মুখটা থেতলে দেয়া হচ্ছে। তবে তার সাথে থাকা আইডি কার্ড থেকে জানা যায় এটি ইন্সপেক্টর চৌহানের বডি। পাশে সানি নামে এক ক্যাব ড্রাইভারের বডি পাওয়া যায়। সানির গলার পিছে ছুরি মেরে সানিকে হত্যা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে বডিসহ সকল এভিডেন্স কালেক্ট করে নেয়। পুলিশের কাছে একটি ফটো আছে, যে ফটোতে কারের পিছে ওই মেয়েটির বডি দেখা যাচ্ছে। কারটি এখানেই পাওয়া যায়, তবে মেয়েটির বডি তারা এখনও পায়নি। প্রেজেন্ট টাইম। ইনি হচ্ছেন ইন্সপেক্টর বোবরে। ওই সময় নাগপুর জেলার একটি থানার ইন্সপেক্টরের দায়িত্ব ছিলেন, আর বোবরে মূলত ওই কেসের তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিল। সাথে ছিল এএসআই মীনাক্ষী। তবে 2020-এ ওই কেসটি আসার পরই মীনাক্ষী ব্যক্তিগত কারণ দেখে রিজাইন করেছিল। বোবরে আর মীনাক্ষী যখন ওই থানার দায়িত্ব ছিল, তখনই সমীরের সিরিয়াল কিলিংয়ের ওই কেসটি আসে। তবে এটি কোনো সাধারণ কেস ছিল না। এই কেস পুরো নাগপুর পুলিশকে চমকে দিয়েছিল। ওই সময় সমীরের বিরুদ্ধে অভিযোগ উঠে সমীর মেয়েটিকে ধোঁকা দিয়ে ধর্ষণ সহ খুন করেছে। সাথে আরও 3 জনের খুনের অভিযোগ আনা হয়। কিন্তু আসলে কি হয়েছিল, কে এই সমীর, কে এই মেয়ে, চলুন আগে সেটাই জেনে আসি। নাগপুরের একটি ইন্টারনেট ক্যাফে। ঘটনার দিন দুপুরবেলা। কলেজ পড়ুয়া লাভাররা ঘণ্টাচুক্তি ইন্টারনেট ব্রাউজিংয়ের নামে এখানে বসে সময় কাটায়। তাদের মতো সমীরও প্রীতি নামে এই মেয়েটির সাথে এখানে আড্ডা দিচ্ছিল। তখনই ক্যাফের ছেলেটি উকি দেয়। প্রীতি সমীরকে বলছিল, তুমি ওকে কিছু বলো না কেন, আর এভাবে এখানে বসে কতদিন চলবে? তোমার কি এর থেকে বেশি কিছু করতে মন চায় না? প্রীতি সমীরকে ওয়েলকাম হোম নামে একটি হোটেলও দেখায় এবং বলে, চলো আজ রাতে আমরা ওখানে যাই। কিন্তু সমীর বলছিল বাইকে যাবে। প্রীতি বলে, বাইকে কেন, কারে যাব। এরপর ঠিক 2:37 সমীররা ক্যাফে থেকে বের হয়ে গিয়েছিল। এ হচ্ছে প্রীতির একমাত্র বান্ধবী স্নেহা মিশ্রা। প্রীতি সেদিন ইন্টারনেট ক্যাফে থেকে ফেরার পথে তার স্কুটিতে করে বাড়িতে ফিরেছিল। স্নেহার তথ্য মতে প্রীতির পরিবারের সবার মধ্যেই একটা ডিস্টেন্স কাজ করত, মানে পারিবারিক যে বন্ড থাকে সেটা তাদের মধ্যে ছিল না। তাই প্রীতিও তাদের সাথে খুব বেশি কথা বলতো না। তবে এটা প্রীতির মেন্টাল কন্ডিশনের জন্য হতে পারে, বা ওর পরিবারের মানে তার বাবা মায়ের বিহেভিয়ারের কারণও হতে পারে। যদিও প্রীতির পার্সোনাল কার্ড ছিল, তারপর প্রীতি কোথায় যাচ্ছে বা কার সাথে মিশছে পরিবার যেন সেই বিষয়ে জানতে না পারে, সেই জন্য প্রীতি কার রেখে কাজের মেয়ের স্কুটি নিয়ে বের হতো। ইনি হচ্ছেন প্রীতির বাবা জয়শঙ্কর, আর ইনি জয়শঙ্করের ড্রাইভার হরিপ্রসাদ। জয় মূলত একজন রাজনীতিবিদ, তাই একটি কাজে অন্য রাজ্যে যাচ্ছে। তাই হরি জয়কে এয়ারপোর্টে ড্রপ করে দেয়। আর পরদিন সকালে যেহেতু আবার জয়কে পিক করতে হবে, তাই কার নিয়ে নিচের বাড়িতে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি সমীর হরির ছেলে। হরি যখনই বাড়িতে কার নিয়ে আসে, সমীরও হরিকে কার ওয়াশ করতে সাহায্য করে। তবে হরির কথা, এভাবে কার ওয়াশ করতে করতে একদিন আমার মতো ড্রাইভারই হয়ে যাবি। মূলত হরি সমীরকে ইঞ্জিনিয়ারিং পড়াতে যাচ্ছে, কিন্তু সমীরের কথা, ইঞ্জিনিয়ারিংয়ের খরচ জানো? অবশ্য হরি জয়ের সাথে সমীরের ব্যাপারে কয়েকবার আলোচনাও করেছে। তাই হরির ধারণা জয় হয়তোবা সমীরের পড়াশোনা করতে সাহায্য করবে।
তবে সমীরের ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ইন্টারেস্ট নেই। সমীর নেপাল গিয়ে তার বন্ধুর সাথে ব্যবসা করতে চায়, যেটা আবার হরির পছন্দ নয়। এরপর সমীর অনলাইনে অর্ডার করা একটি ওয়্যারলেস হেডফোন আনবক্স করে ছাদে গিয়ে বসেছিল। তখনই প্রীতি মেসেজ করে জানতে চায়, কাল আমাদের দেখা হচ্ছে তো? সমীর রিপ্লাই করে, চলো এখনই দেখা করি। হোটেল ওয়েলকাম হোমে চলে যায়। প্রীতিও রাজি হয়ে যায়। এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তাই এই সুযোগে সমীর হরির কারের চাবিটি চুরি করে কার নিয়ে বেরিয়ে যায়। সিসিটিভিতেও দেখা যায় সমীর রাত 12:17 কার নিয়ে চলে যাচ্ছে। এরপর 12:36 পাশের পূজা মেডিকেল স্টোর থেকে প্রোটেকশন কিনে নেয় এবং প্রীতির বাড়ি থেকে একটু দূরে গিয়ে কারটি পার্ক করে। স্নেহার তথ্য মতে ওই রাতে প্রীতি স্নেহাকে টেক্সট করে জানিয়েছিল তারা ওয়েলকাম হোমে যাচ্ছে, কারণ প্রীতি ঘরে কারোর সাথে কিছু শেয়ার করতো না। আবার স্নেহাই ছিল একমাত্র বন্ধু, তাই প্রীতি সব কিছুই স্নেহার সাথে শেয়ার করত। এরপর রাত 12:42 প্রীতি তার বাড়ির দেয়াল টপকে সমীরের সাথে বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় প্রথমে প্রীতি তার ফোনটা ফ্লাইট মোড অন করে রাখে। রাত 12:28 তারা বুটিপুরি টোল ক্রস করে যায়। এখানে প্রীতি আর সমীরের বিষয়ে কিছু কথা বলে রাখি। প্রীতির পরিবারের সাথে প্রীতির সম্পর্কের কথা তো আমি আগেই বলেছি, আর এসব কারণেই প্রীতিকে দিনে অন্তত একবার ডিপ্রেশনের মেডিসিন নিতে হয়। তবে প্রীতি মাঝে মধ্যেই নিয়ে নেয়। আবার প্রীতির সাথে সমীরের রিলেশনটাও গভীর কোনো প্রেমের সম্পর্ক নয়, ক্ষণিকের দৈহিক চাহিদা মেটানোর সম্পর্ক। প্রীতিও এটাকে সিরিয়াসভাবে নিতে চাচ্ছে না, সেজন্য সমীরকেও বলে দেয় যে এটাকে সিম্পলে রাখি, তুমিও সিরিয়াসভাবে নিও না। এখান থেকে সিন চলে যায় হায়দ্রাবাদ। সময় তখন রাত 12:16। আমাদের ক্যাব ড্রাইভার সানিকে দেখানো হয়। সানি তার কারটিকে সার্ভিসিংয়ে দিয়েছিল, কিন্তু কারে এখনও সমস্যা দেখা দিচ্ছে। তার উপর তাকে এখন যাত্রী নিয়ে নাগপুর যেতে হবে। সানি চিন্তা করছে নাগপুর যেতে 10 থেকে 11 ঘন্টা তাকে নন স্টপ কার ড্রাইভ করতে হবে। এর মধ্যে কার নষ্ট হলে সে কী করবে? সানির ওয়াইফ সোনালের তথ্য মতে সানি খুবই হাসি খুশি একজন ভালো মনের মানুষ ছিল। তাদের একটি মেয়েও আছে, নাম আধ্যা। সানি তাকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চেয়েছিল। মেয়েকে নিয়ে অনেক স্বপ্নও ছিল ওর। সেদিন রাত 12:30 সানি সোনালকে কল করে জানিয়েছিল সে একটি ট্রিপ পেয়েছে। চৌহান নামে এক যাত্রীকে নিয়ে সে নাগপুরে যাচ্ছে। এরপর সানি একটি চক্ষু হসপিটাল থেকে চৌহানকে পিক করে। আর হসপিটালের সিসিটিভি ক্যামেরা তো দেখা যায় তারা ঠিক 12:37 হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী কোনো যাত্রীকে তোলার পর ট্রিপ শুরু করার পূর্বেই ক্যাবের মালিককে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠাতে হয়। তাই সানিও তার মালিককে লাইভ লোকেশন সেন্ড করে তাদের যাত্রাটা শুরু করে। এই চৌহান পুলিশের একজন ইন্সপেক্টর। একটি রেড দিতে গিয়ে চোখে ওয়েল্ডিংয়ের ফুলকি গিয়েছিল, তবে চোখের খুব একটা ক্ষতি হয়নি। যদিও সে এখন কিছু দেখতে পাচ্ছে না, ডক্টর বলেছে কয়েক ঘন্টা গেলে আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। এজন্য অবশ্য চৌহানের ওই পল্লবীও বারবার কল করে তার খোঁজখবর নিয়ে যাচ্ছে। অন্যদিকে সমীর আর প্রীতি হোটেল ওয়েলকাম হোমে পৌঁছে গেছে। তবে ঢোকার সময় সমীর খেয়াল করে পার্কিং এরিয়াতে অনেক লোকজনের আনাগোনা। আবার শহরের অনেকেই এই কারটি চেনে, তাই সমীর পিছের গেট দিয়ে অন্ধকারের মধ্যে কারটি পার্ক করে। প্রীতিও একটি ওড়না দিয়ে তার পুরো মুখ ঢেকে নেয়। আর এরপরই দুজন মিলে হোটেলে প্রবেশ করেছিল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সমীর আর প্রীতি রাত 2:02 হোটেলে প্রবেশ করে। আর এই ভিডিও ক্লিপেই প্রীতিকে শেষ জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। পুলিশের তথ্য মতে হোটেলে প্রবেশের 30 মিনিট পর সমীর প্রীতির বডিটি নিয়ে বেরিয়ে এসেছিল, কিন্তু ওই 30 মিনিটে প্রীতির সাথে এক্স্যাক্টলি কী ঘটেছিল তা শুধু প্রীতি আর সমীরই জানে। এমনকি এটা সমীরের প্রি প্ল্যান মারা ছিল না তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, আর প্রীতির খুনি বাপ কী করে হলো সেটাও জানা যায়নি। তবে হোটেলের পিছের দিকে প্রীতির ব্লাড পাওয়া গিয়েছিল। আর হোটেলের রুমের মধ্যে কয়েকটি জায়গাতে সমীরের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছিল। রুমে একটি জানালাও খোলা ছিল। ওই জানালায় এবং গাড়ির ডোরের মধ্যে সমীরের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সেখানে প্রীতির রক্ত পাওয়া গেছে। আর এগুলোই ছিল ওই কেসের মুখ্য এভিডেন্স। ওই কেসের তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর বোপরের ধারণা ছেলে মেয়ে দুজন রুমে যাওয়ার পর ছেলেটি হয়তোবা মেয়েটিকে ফোর্স করেছে, আর মেয়েটি রেসিস্ট করায় ছেলেটি রাগ করে মেয়েটিকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। নিচে পড়ে মেয়েটি মারা যায়। বোপরে আরও বলে মেয়েটি খুব ভালো ঘরের মেয়ে ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু ওর পরিবার ও সৎকারটা পর্যন্ত করতে পারেনি। পারবে কি করে? বডি তো পাওয়া যায়নি। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, আর তা হলো ওই সময় পুলিশ প্রীতির ডেড বডির একটি ফটো পেয়েছিল। পুলিশ যদি বডিটি নাই পাবে তাহলে ফটোটি কোথায় পেল? তবে বোপরে জানায় ইন্সপেক্টর চৌহান তাকে ওই ফটোটি পাঠিয়েছিল। আর বোপরের ধারণা ওই ফটোর জন্যই হয়তো চৌহানকে মরতে হয়েছিল। আবার স্নেহাও বলছে ওদের দুজনের মধ্যে যা হয়েছিল সবই মিউচুয়াল ছিল। কিন্তু পুলিশের ধারণা এত বড় ঘরের মেয়ে হয়ে এমন ছেলের সাথে কেন এসব করতে যাবে? এসব ক্ষেত্রে ছেলেটা হয়তো সেভ করার জন্য বা টাকার জন্য মেয়েটাকে ব্ল্যাকমেল করতে পারে।
আবার তারা এটা ধারণা করছে হয়তো ছেলেটার মেয়েটাকে খুন করার ইন্টেনশন ছিল না, কিন্তু কোনোভাবে ওর হাতে খুন হয়ে গেছে। তবে ওই ঘটনার 2 বছর পার হয়ে গেছে, পুলিশ এখনও সমীরকে ধরতেও পারেনি, আর খুনের আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এরপরে সমীরের একটি ইন্টারভিউ সামনে আসে, যেখানে সমীর নিজে ক্যামেরার সামনে এসে সব কিছু খুলে বলে। কনফিউজড হবেন না, এটা সেই সমীর যার উপর ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আর এতক্ষণ যাকে দেখেছেন বা সামনে যাকে দেখবেন সেটা কাল্পনিক চরিত্র। 2 বছর আত্মগোপনে থাকার পর ক্যামেরার সামনে এসে সমীর বলছে, আমি 4 জনের খুনের আসামি, এর মধ্যে একটি মেয়েও আছে যাকে আমি গভীরভাবে ভালোবাসতাম। এই কেসের ব্যাপারে আপনাদেরকে যা কিছু বলা হয়েছে সবই মিথ্যা। সমীরের কাছে জানতে চাওয়া হয়, হোটেলের সিসিটিভি ফুটেজে তোমাকে ওই মেয়েটির বডি নিয়ে যেতে দেখা যাচ্ছে, সেটাও কি মিথ্যা? সমীরের কথা, ওই সিসিটিভি ফুটেজ পুলিশ নিজেদের মতো করে ব্যবহার করেছে, মানে যেটা তাদের প্রয়োজন হয়েছে দেখিয়েছে, যেটা প্রয়োজন হয়নি দেখায়নি। তা না হলে ওই দিনের পর ওই হোটেলটি কেন বন্ধ করে দেয়া হলো? আর সেদিন তো ওখানে আরও অনেক কাপল ছিল, তারা কেন আজ পর্যন্ত সামনে এসে কিছু বলল না? নাকি কেউ তাদেরকে ভয় দেখাচ্ছে? আর ওই মেয়ের বাবা মা কেন আজ পর্যন্ত মিডিয়ার সামনে এসে কিছু বলেনি? এমনকি ওই কেসের ইনচার্জ ইন্সপেক্টর বোবরে, তাকে কি ভালো মানুষ মনে হয়? আজ আমি যা বলবো তাতে অনেকেরই অনেক সমস্যা হতে যাচ্ছে। তাহলে চলুন সমীরের মুখেই জেনে আসি ওই রাতে হোটেল ওয়েলকাম হোমে এক্স্যাক্টলি কী ঘটেছিল। ওই সময়ের হোটেল রিসিপশনিস্টের তথ্য মতে ওই রাত 12টা থেকে 12:30টার দিকে সমীর কল করে একটি রুম বুক করে। এরপর রাত 1:34 তারা হোটেলের রেজিস্টার রুমে এন্ট্রি করে উপর তাদের রুমে চলে যায়। এরপর ওই রাতে রুমের মধ্যে কি কি ঘটেছিল তা আমরা সমীরের মুখে শুনব। সমীর জানত এই ধরনের হোটেলগুলোতে গোপন ক্যামেরা ফিট করা থাকে, এই জন্য সমীর রুমে ঢোকা মাত্রই পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও ক্যামেরা ফিট করা আছে কিনা। সাথে সমীর বারান্দায় গিয়েও দেখে কোনো দিক দিয়ে কেউ আসার কোনো সুযোগ আছে কিনা। বারান্দার ছাদটা পুরোই খোলা, আর পিছের দিকটা ডিশ ওয়াশিং এরিয়া, তার মানে এখান দিয়ে কেউ আসার কোনো সুযোগ নেই। সব কিছু চেক করার পর তারা দুজন রুমের মধ্যে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল। তবে ঠিক তখনই সমীর বলে ওঠে, আমি তো ভুল করে গাড়িতে প্রোটেকশন রেখে এসেছি। এই জন্য প্রোটেকশন আনতে সমীর আবার গাড়িতে ফিরে যায়। আর প্রোটেকশন নিয়ে যখনই সমীর গাড়ি থেকে নামতে যাবে তখনই কয়েকটি পুলিশের গাড়ি হোটেলে প্রবেশ করে। সমীর স্পষ্ট বুঝতে পারছে হোটেলে পুলিশ রেড দিয়েছে। এরপর পুলিশ ভিতরে থাকা নারী পুরুষদেরকে ধরে নিয়ে আসছিল। সমীর ও প্রীতিকে জানানোর জন্য বারবার ফোন করে যাচ্ছে, কিন্তু প্রীতির ফোন তো ফ্লাইট মোড অন করা, এই জন্য প্রীতিকে ফোনে পাচ্ছে না। সমীরও বুঝতে পারছিল না কী করবে। সমীর প্রথমে কারটিকে বাইরে এনে পার্ক করে, এরপর ওই ডিশ ওয়াশিং এরিয়া দিয়ে পাইপ পেয়ে দোতলার ছাদে গিয়ে প্রীতিকে জানায় হোটেলে পুলিশ রেড করেছে, তাদেরকে এখনই বের হয়ে যেতে হবে। এদিকে পুলিশ দরজায় নক করছে, তাই তাড়াহুড়ো করে প্রীতি কোনোরকমে তার প্যান্টটি পরে নেয়। এরপর পাইপ পেয়ে দুজনে নিচে নেমে আসে। তবে যখনই তারা ডিশ ওয়াশিং এরিয়া পার হতে যাবে তখনই পা স্লিপ করে প্রীতি সেখানেই পড়ে যায়, আর মাথায় আঘাত পেয়ে প্রীতি সেন্সলেস হয়ে পড়ে। আবার দোতলায় পুলিশও এসে পড়েছে, এই জন্য সমীর কোনো মতে প্রীতিকে দেয়ালের আড়ালে নিয়ে যায়। তবে এরপরে সমীর বুঝতে পারে প্রীতি মাথায় আঘাত পেয়েছে, কারণ তার হাতটা রক্তে ভিজে গেছে। এরপরে সমীর প্রীতিকে কোলে করে কারে নিয়ে গিয়েছিল, যেটা মূলত সিসিটিভি ফুটেজে আমরা আগে দেখেছিলাম। পুলিশ যেহেতু সামনের দিকটা রেড দিচ্ছে, তাই সমীর প্রীতিকে নিয়ে পিছের রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। তবে অপোজিট সাইড থেকে পুলিশের কার আসতে দেখে সমীর তার কারে থাকা পুলিশ লাইটটি অন করে দেয়, যে জন্য পুলিশে ধরে নেয় এটা ভিভিআইপির গাড়ি, তাই তারা সাইড দিয়ে দেয়। আর ওই রাস্তা ধরেই সমীর হাইওয়েতে উঠে পড়ে। এরপর সমীর প্রীতিকে জাগানোর চেষ্টা করছিল, কারণ বড় একটা সমস্যার হাত থেকে তারা বেঁচে ফিরেছে। যখনই সমীর ভাবছিল তার সমস্যা কেটে গেছে, তখনই সমীরের সামনে মূল সমস্যার দেখা দেয়। কারণ সে যতই প্রীতিকে ওঠানোর চেষ্টা করছে, প্রীতি এক চুলও নড়ছে না। সমীর প্রীতির নাকে হাত রেখেও দেখে প্রীতি শ্বাস প্রশ্বাস একদমই বন্ধ। সাথে সাথে সমীর একটা ঝটকা খায়। এখন সে কি করবে? সমীরের তথ্য মতে ওই রাতে এভাবেই প্রীতির মৃত্যু হয়েছিল, কিন্তু সমীরের ইন্টারভিউ দেখার পর বোবরে সেটা মানতে নারাজ। বোবরের কথা ওই ছেলে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। ও বলছে ওই মেয়ে স্লিপ করে পড়ে গেছে, তাহলে বাকি 3 জন যে মারা গেল তারাও কি এভাবে স্লিপ করে পড়ে গিয়েছিল? আর ও যদি খুন নাই করে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে কেন এলো? কোর্টে যাক, কোর্টে গিয়ে প্রমাণ করুক, সেটা কেন করছে না? অবশ্য সমীরের কথা, 18+ একটি ছেলে এবং মেয়ে একটি হোটেল রুমে সময় কাটিয়েছে, সেটা কি ইললিগাল কিছু? নাকি পুলিশ ওখানে অ্যাগ্রেসিভভাবে রেড করেছে সেটা ইললিগাল? আবার হোটেল রুমে না পাওয়া গেছে কোনো মার্ডার ওয়েপন, না পাওয়া গেছে মেয়ের বডি, আর রুমের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড, যে সকল এভিডেন্স পাওয়া গেছে তাতে সমীর যে স্টোরি বলছে সেটা ঘটতেও পারে। আবার স্নেহাও বলছে সমীর যে প্রীতিকে খুন করতে পারে এটা সেও বিশ্বাস করতে পারছে না। আর সমীরের এই ইন্টারভিউ স্নেহার মধ্যেও একটা সন্দেহের সৃষ্টি করছে। অন্যদিকে সমীরের আসল বাবা মার ইন্টারভিউ নেওয়া হয়, তারাও বলছে যে সকল এভিডেন্স দেখানো হয়েছে
আর পুরো সমাজ যেভাবে বলেছে সবাই তার ছেলেকে দোষী হিসেবে ধরে নিচ্ছে, কিন্তু তাদের কথা। তারপরও ওর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওর স্বীকারোক্তি দেওয়ার সুযোগটা তো দেওয়া উচিত ছিল, কিন্তু সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি। আর ওই ঘটনার পর থেকে 2 বছর যাবৎ তাদের সাথে সমীরের কোনো যোগাযোগ নেই। তারা তো জানতই না সমীর এতদিন জীবিত না মৃত। তবে পুলিশের তদন্তকারী টিম এখনও বলে যাচ্ছে, এই সকল এভিডেন্সের কথা বাদই দিলাম, আমাদের কাছে যে অন্য সকল এভিডেন্স আছে তার কি হবে? তবে এরপরের বাকি স্টোরি জানতে আমাদের সমীরের কাছে আবার ফিরে যেতে হবে। সমীর যখন বুঝতে পেরেছিল প্রীতি মারা গেছে, সমীর তখনই বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তে সে কী করবে। আবার প্রীতির বডিটি সামনে রাখা ছিল, যে কোনো সময় যে কেউ দেখে ফেলতে পারে। তাই সমীর একটি নির্জন জায়গায় গিয়ে কাঠ থামিয়ে প্রীতির বডিটি পিছের ডিকিতে রাখতে চেষ্টা করছিল। কিন্তু সমীর যখন প্রীতির বডি নিয়ে যাচ্ছিল তখনই হোঁচট খেয়ে পড়ে যায়, আর শব্দ পেয়ে পাশে থাকা এক লোক এসে পড়ে। তবে সমীর তাকে অন্যভাবে কনভিন্স করছিল যে আমি রাস্তা ভুলে গেছি। এদিকে আমরা দেখেছিলাম প্রীতি হোটেল থেকে বের হওয়ার সময় তার ফোনটি অন করেছিল। ঠিক তখনই প্রীতির বাবার কল আসে। সমীরও তখন পুরো ঘাবড়ে গেছে। তাই সমীর ওই লোকটার কাছে পানি চাইলে লোকটা বাড়ির মধ্যে চলে যায়। আর এই সুযোগে সমীর প্রীতির বডিটি কারের ট্রাঙ্কে রেখে প্রীতির থেকে ফোনটি নিয়ে নেয়। কিন্তু কারের ট্রাঙ্ক বন্ধ করার আগেই লোকটি এসে দেখে ফেলে, আর সমীরও কোনো কথা না বলেই দ্রুত সেখান থেকে কান নিয়ে চলে যায়। এদিকে তদন্তকারী কর্মকর্তাদের হাতে প্রীতি বা সমীরের কোনো ফোনই মেলেনি। তাই প্রীতি আর সমীর যে অ্যাফেয়ারে ছিল তার কোনো প্রমাণও পাওয়া যায়নি। আবার কল রেকর্ডও প্রকাশ্যে আনা হয়নি। তাই পুলিশ স্পষ্ট বলে দিচ্ছে তারা অ্যাফেয়ারের কোনো প্রমাণই পায়নি। কিন্তু স্নেহার ভাষ্য মতে এমন বড় ঘরের মেয়ে এত ছোট একটি ঘরের একটি ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে, তাও এমন রিলেশন যেটা কোনো লাভ অ্যাফেয়ার ছিল না। সেটা প্রকাশ্যে আনলে পুরো সমাজ ওই মেয়েকে বা তার পরিবারকে দোষারোপ করবে, অন্য চোখে দেখবে। সেজন্য হয়তো বা ওদের অ্যাফেয়ারের বিষয়টি গোপন রাখা হয়েছে। আবার সমীরের ভাষ্য মতে ওই রাত 4টার সময় প্রীতির বাবার কল এসেছিল, আর ওই কল পেয়ে সমীর ফোনটি বন্ধ করে দেয়। সমীরও তখন বুঝতে পারে প্রীতির পরিবার এতক্ষণে জেনে গেছে। কিন্তু সমীর এটাও জানত প্রীতির বাবা যেতে এত বড় একজন লোক, সে কোনোভাবে পুলিশকে ইনভলভ করবে না। কিন্তু পুলিশকে ইনভলভ না করলেও তার নিজস্ব যে লোকগুলো আছে তাদেরকে নিশ্চয়ই এতক্ষণে সমীরকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছে। আর সমীর এটাও ভালো করে জানত প্রীতির বাবার যার সাথে পড়তো না তার সাথে প্রীতির বাবা কি করত। আর এজন্যই সমীর আগে প্রীতির বডিটার কিছু একটা করতে চাচ্ছিল। সমীর প্ল্যান করে প্রীতির বডিটি সে জ্বালিয়ে দেবে। আর এজন্যই মূলত সমীর ওই রাতে বুট্টিবুড়ি হাইওয়ের পাশের ওই ধাবা থেকে ম্যাচ বক্স এনেছিল, যেটা আমরা সিরিজের প্রথমেই দেখেছিলাম। কিন্তু পরবর্তী দিন সকালে সমীর যখন প্রীতির বডিটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন অনেক চেষ্টা করেও সমীর প্রীতির বডিতে আগুন দিতে পারছিল না, কারণ সমীর প্রীতিকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। এজন্য সমীর প্রীতির বডিটিকে আবার কারের ট্রাঙ্কে তুলে রাখে। তবে প্রীতির সাথে যে জিনিসপত্র ছিল সব কিছু আগুনে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আরেকটি তথ্য বলে রাখি, এই ডকুমেন্টারি তৈরি করার সময় প্রীতির আসল বাবা মায়ের ইন্টারভিউ নেওয়ার জন্য অনেকবার তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা ইন্টারভিউ দিতে নিষেধ করে দিয়েছিল, এবং এক পর্যায়ে তারা সকল যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। সময় তখন 8:35। সানিরা পথে একটি ব্রেক নিয়েছে। চৌহানও চোখ মুখ ধুয়ে নিচ্ছে। চৌহানের চোখটি এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবে এখন সে ঝাপসা ঝাপসা দেখছে। এরপর তারা আবার যাত্রা শুরু করলে চৌহান সানির কাছে তার পরিবারের বিষয়ে জানতে চাচ্ছিল। তখন কথায় কথায় সানি তার ছোট্ট মেয়েটির কথা বলে যে আমার মেয়ের বয়স 5 বছর, নাম আধ্যা। চৌহান জানতে চাচ্ছিল নিশ্চয়ই স্কুলে যাচ্ছে। সানি জানায় ইংলিশ মিডিয়ামে যাচ্ছে। চৌহানের কথা ইংলিশ মিডিয়ামে তো অনেক খরচ। সানির কথা খরচ তো হবেই, তার জন্য কি বাচ্চাকে ঠিকমতো পড়াবো না? টাকা তো আসবে যাবে। সানির এই ধরনের কথা শুনে চৌহান বলে তাহলে এক কাজ করো, তো আমাকে দিল্লিতে নিয়ে এসো। দিল্লিতে আমার শালার এক এনজিও আছে। অসহায় ভালো স্টুডেন্টদের জন্য তাদের পড়াশোনার সব খরচ ওই এনজিও বহন করে। তোমার মেয়ে স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত ওই এনজিওর মাধ্যমে পড়াশোনা করতে পারবে। আমি আমার শালাকে বলে দিব। আর চৌহানের কথা শুনে সানিয়া তো খুব খুশি, কারণ এত সুন্দর একটা সুযোগ পেলে কে না খুশি হবে। তবে তার এই আনন্দটা ক্ষণিকের মধ্যেই নষ্ট হয়ে যায়, কারণ কথা বলতে বলতে সানির কান নষ্ট হয়ে যায়। আবার সকাল হওয়া মাত্রই প্রীতির পরিবার থেকে স্নেহার সাথে কন্ট্যাক্ট করা হয়। স্নেহাও মেসেজ চেক করে দেখে গত রাতের পর থেকে প্রীতি তাকে কোনো মেসেজ করেনি। স্নেহারও সন্দেহ হচ্ছিল। স্নেহাও জানতে চাচ্ছিল যে প্রীতি সেফ আছে কিনা। এই জন্য স্নেহা প্রীতির বাবাকে পুরো বিষয়গুলো খুলে বলে, এবং স্নেহার সাথে প্রীতির যে চ্যাটগুলো ছিল সব কিছু দেখায়। এখন জয়শঙ্কর জেনে গেছে প্রীতি গত রাতে সমীরের সাথে হোটেল ওয়েলকাম হোমে গিয়েছিল। আর ওয়েলকাম হোমের কথা শুনেই জয়শঙ্করের লোক যেতে চাচ্ছিল, কিন্তু জয়শঙ্কর তাকে বাধা দেয় আর স্নেহার ফোনটিও নিয়ে নেয়। অন্যদিকে সমীর হাইওয়ে দিয়ে যাচ্ছিল, আর সানিরা যেখানে দাঁড়িয়েছে ঠিক তার সামনেই পুলিশ চেকপোস্ট দেখে সমীর কার ব্যাক করে পাশের জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে। কিন্তু ওই জঙ্গলের রাস্তা দিয়ে একটু এগোলেও দেখে সামনে পুলিশের আরেকটি চেকপোস্ট।
সমীর এতক্ষণ স্পষ্টই বোঝা গেছে পুলিশ হয়তো তাকেই খুঁজছে। আবার সানি ও সমীরের কার দেখে সানি সমীরকে বলছিল, আপনি তো মনে হয় নাগপুর যাচ্ছেন, আমার কার নষ্ট হয়ে গেছে, তা আমার যাত্রীকে কাইন্ডলি নাগপুরে কোনো একটি জায়গায় ড্রপ করে দিবেন। কিন্তু সমীর বলে, আমি নাগপুর যাচ্ছি না, আমি অন্য জায়গায় যাব। তবে সানি বলে, দেখুন ভাই, উনি একজন পুলিশ অফিসার, আর ওনার চোখে সমস্যা, উনি ঠিকমতো চোখেও দেখতে পায় না, নাগপুরের যে কোনো একটি জায়গায় ড্রপ করে দিলেই হবে। আর চৌহান পুলিশ অফিসার এটা জানার পর সমীর চিন্তা করে, চৌহান যদি তার কারে থাকে তাহলে সে অনায়াসে চেকপোস্টগুলো পার হতে পারবে। এই জন্য সমীর চৌহানকে নিতে রাজি হয়ে যায়। তবে সানি চৌহানকে সেকেন্ড সিটে বসিয়ে চৌহানের ব্যাগটা কারের ট্রাঙ্কে রাখতে যাচ্ছিল। তখনই সমীর দ্রুত বের হয়ে এসে বলে, ভাই ট্রাঙ্ক নষ্ট, ট্রাঙ্ক জ্যাম হয়ে গেছে, খোলা যাচ্ছে না, আপনি সামনে রাখুন। আবার চৌহান সানির সাথে সানির মেয়ের স্কুলে পড়ার বিষয়টি আলোচনা করেছিল, এই জন্য সানি চৌহানের থেকে তার নম্বর চাচ্ছিল। চৌহান তখন সানিকে তার ফোন দিয়ে বলে, তুমি তোমার নম্বরটি আমার ফোনে সেভ করে দাও, আর সাথে আমার ওয়াইফকে আমার কারেন্ট লোকেশনও সেন্ড করে দাও। চৌহানের কথা মতো সানি চৌহানের ফোনে তার নম্বরটি সেভ করে দেয়, আর চৌহানের স্ত্রী পল্লবীকে তার লাইভ লোকেশন সেন্ড করে দেয়। এরপর সমীর চৌহানকে নিয়ে যাত্রা শুরু করে। তবে কিছু যাওয়ার পরই চৌহান ডিজেলের গন্ধ পেয়ে জানতে চাচ্ছিল কারের মধ্যে ডিজেলের গন্ধ আসছে কোত্থেকে। তবে এর মধ্যে চেকপোস্ট পড়ে যায়। পুলিশ তখন কারের ট্রাঙ্ক চেক করতে চাচ্ছিল, কিন্তু সমীর বারবার বলছে কারের ট্রাঙ্ক জ্যাম হয়ে গেছে, খোলা যাচ্ছে না। আর চৌহানও বুঝতে পেরে তাদেরকে পরিচয় দিলে তারা সমীরের কারটিকে ছেড়ে দেয়। আবার সানিও তার মালিককে কল করে জানিয়ে দেয় চৌহানকে সে অন্য একটি গাড়িতে তুলে দিয়েছে। সানির মালিকও নির্দেশ দেয়, তুমি কারটিকে কোনোভাবে সারিয়ে নাগপুর অফিসে এসে দেখা করবে। পুলিশের তথ্য মতে চৌহানকে শেষ ওই চেকপোস্টে জীবিত অবস্থায় দেখা গিয়েছিল, এরপরই তার ডেড বডি পাওয়া গিয়েছিল। আর বোপের ধারণা, চেকপোস্ট ক্রস করে যাওয়ার পর সমীরের হয়তো চৌহান স্যারের আর কোনো প্রয়োজন ছিল না, এই জন্য সুযোগ বুঝে সমীর চৌহান স্যারকে খুন করেছে। বোপের বলে, চৌহান স্যার ছিল আমার বাবার মতো, আমার গুরু, পাথর দিয়ে মেরে মেরে তাকে খুন করা হচ্ছে। রাস্তার মধ্যে তার মাথার ঘিলু পড়েছিল, দু হাত দিয়ে তুলতে হয়েছিল। ওই সময় তো চৌহান স্যার চোখে কিছু দেখছিলই না, সে একদমই হার্মলেস ছিল, তারপরও তাকে খুন করল। কিন্তু সমীর বলছে, আমি ওই পুলিশ অফিসারকে খুন করিনি, আমি তো ওই পুলিশ অফিসারের খুনের উইটনেস মাত্র, সে আমার চোখের সামনে মারা গিয়েছিল। সমীরের তথ্য মতে চৌহান পাশের সিটে বসে সমীরের পরিচয়, কোথায় যাচ্ছে, কি করছে, এই সব কিছু জানতে চাচ্ছিল। সমীরও নির্দ্বিধায় তার মতো করে বলে যাচ্ছে। এর মধ্যে চৌহান আবারও কারের মধ্যে ডিজেলের গন্ধের বিষয় জানতে চায়। সমীর বলে, আসলে আমার এক বন্ধুর কার নষ্ট হয়ে গিয়েছিল, ওর কারের জন্য ক্যানে করে ডিজেল আনতে গিয়েছিলাম, হয়তো পড়ে গিয়েছে। চৌহানের চোখে এক্স্যাক্টলি কী হয়েছে চৌহান সমীরের সাথেও শেয়ার করে, সাথে এটাও জানায় ডক্টর বলেছিল আজ সকাল নাগাদ সব ঠিক হয়ে যাবে, তবে এখনও চোখ খুলতে খুব কষ্ট হচ্ছে, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই জন্য তারা কখন কোথায় আছে, কোন রোডে যাচ্ছে চৌহান কিছুই বুঝতে পারছে না। সমীরের কথা, যে লোকটা আমাকে দেখেনি, আমার পরিচয় জানে না এবং লোকেশন সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাকে মারার তো কোনো প্রশ্নই আসে না। তাকে আমি কেন মারতে যাব? আমি তো চেয়েছিলাম নাগপুরের কোনো একটি নির্জন জায়গায় তাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। কিন্তু প্রশ্ন আসে, সমীর চৌহানকে হাইওয়েতে না নিয়ে ব্যাকওয়ার্ড রোডে কেন নিয়ে গিয়েছিল? সমীর বলে, হাইওয়েতে গেলে হয়তো কেউ আমাকে ফলো করতে পারত, এই জন্যই আমি তাকে আইসোলেটেড রোডে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বোপের কথা, আমরা তো ওই সময় ওই মেয়ের মিসিং সম্পর্কে কিছু জানতামই না, কারণ মেয়ের পরিবার হয়তো ভেবেছে কোনো বন্ধুর বাসায় গিয়েছে, চলে আসবে, এত কিছু হয়ে যাবে তারাও জানতো না। তবে বোপরিকে যখন স্পষ্ট করে জানতে চাওয়া হয় যে ওই মেয়ের মিসিং সম্পর্কে এই খুনের আগে আপনি কিছু জানতেন কি না, বোপরে সোজা বলে দেয়, আমি কিছু জানতাম না। কিন্তু মীনাক্ষী জানায় তাদের কাছে একজন আইউটনেস ছিল যে সমীর আর চৌহানকে কার থেকে নামতে দেখেছিল। মূলত ওই সময় চৌহানের প্রেশার আসায় সমীর কার থামিয়েছিল, আর চৌহান যেহেতু চোখে দেখতে পাচ্ছিল না, সমীরই চৌহানকে কার থেকে পাশে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিল। আর সমীর জানতো চৌহান চোখে দেখতে পায় না। সমীরের মনে ভয় কাজ করছিল, চৌহান যদি কোনো কিছু বুঝতে পারে হয়তো ফোন করে কাউকে কিছু বলে দিতে পারে। এই জন্য সমীর চৌহানের আড়ালে চৌহানের ফোনটিকে অফ করে রাখে। কিন্তু চৌহান খুবই চতুর ছিল, চোখে দেখতে না পেলেও চৌহান স্পষ্ট বুঝতে পারছিল সমীর কিছু একটা করছে। এদিকে সমীর হাইওয়ে থেকে 30 কিলোমিটার দূরে একটি জায়গা চয়েস করে রেখেছিল যেখানে সে চৌহানকে নামিয়ে দিয়ে পালিয়ে যাবে। কিন্তু সমীর যখনই রাইট লেফট টার্ন নিচ্ছিল চৌহান সবই বুঝতে পারছে। এমনকি হাইওয়েতে না গিয়ে আইসোলেটর ওই রোডে যাওয়ার কারণ জানতে চাইলে সমীর বলেছিল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য তারা শর্টকাট নিচ্ছে। মূলত সমীর ওই সময় সব ঝামেলা থেকে মুক্ত হতেই এই প্ল্যান করে যাচ্ছিল। কিন্তু সমীর যতই ভালো চিন্তা করছে তখনই তার সাথে উল্টোটা হচ্ছে, কারণ এর মধ্যেই সমীরের কারের টায়ার পাঞ্চার হয়ে যায়। আর সমীরের উপর চৌহানের সন্দেহটা তখনই বেড়ে যায় যখন সমীর কারের ট্রাঙ্কটি খুলে ফেলে। কারণ সমীর কিন্তু চৌহানকে আগেও বলেছিল কারের ট্রাঙ্কটি জ্যাম হয়ে আছে, আর এখন সমীর অনায়াসে সেটা কীভাবে খুলতে পারল। এই জন্য সমীর যখন কারের পিছে থেকে টায়ারটি বের করার চেষ্টা করছিল তখন চৌহানও বুঝতে পারে সমীর তার ফোন বন্ধ করে রেখেছে।
সমীরও চোখের সামনে প্রীতির ওই ডেড বডি দেখে সহ্য করতে পারছিল না। তারপরও কোনো মতে কার থেকে স্পেয়ার টায়ারটি নিয়ে টায়ারটি চেঞ্জ করে, কিন্তু ডিজেলের গন্ধে তার বমি আসছিল। এজন্য কার থেকে একটু দূরে গিয়ে বমি করতে শুরু করে। আর চৌহানও এই সুযোগে তার ফোনটি অন করে নেয়। চৌহানও এখন একটু একটু করে দেখতে শুরু করেছে। তাই চৌহান ধীরে ধীরে কার থেকে নেমে কারের পিছের ট্রাঙ্ক খুলে প্রীতির বডির একটি ফটো তুলে নেয়। আর সমীরও কারের কাছে এসে চৌহানকে না দেখে কারের পিছে গিয়ে ট্রাঙ্ক খোলা দেখে বুঝতে পারে চৌহান হয়তোবা সব কিছু বুঝে ফেলেছে। আর সমীর জানত চৌহানের পক্ষে সমীরকে মারা কোনো বিষয় না, কিন্তু সমীরের হাতেও কোনো রাস্তা নেই। তাই সমীর টায়ার চেঞ্জ করার ডালি নিয়ে চৌহানের পিছু করতে শুরু করে। চৌহানকেও দেখা যায় একটু দূরে গিয়ে বোবরেকে কল করছে, কিন্তু বোবরে পিক না করায় চৌহান বোবরের হোয়াটসঅ্যাপে প্রীতির ডেড বডির ফটোটি পাঠিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পর ওই ফটো দেখে বোবরে আবার যখন কল করে তখনই সমীর চৌহানের উপর আক্রমণ করে। আর এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অন্যদিকে বোবরে বারবার কল করে যাচ্ছে। চৌহান একজন ট্রেন্ড পুলিশ অফিসার, তাই সমীর কিছুতে চৌহানের সাথে পেরে উঠতে পারছিল না। তাই এক পর্যায়ে সমীর চৌহানকে ফেলেই আবার কারে ফিরে আসে। কিন্তু চৌহান যেহেতু এখন একটু একটু দেখতে পাচ্ছে, চৌহান কারের কাছে এসে সমীরকে কার থেকে বের করে পিছে নিয়ে মারতে চেষ্টা করছিল। সমীর বলে, ওই মুহূর্তে আমার মনে হয়েছিল সব কিছুই হয়তোবা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর সব কিছু ওখানে শেষ হওয়ার প্রয়োজনও ছিল। হয়তোবা ওখানে শেষ হয়ে গেলে এত কিছু হতো না। আমি ঈশ্বরে বিশ্বাস করতাম না, কিন্তু ওই মুহূর্তে এমন চমৎকার ঘটে যেটা আমারও কল্পনার বাইরে ছিল। সমীরের তথ্য মতে ঠিক ওই সময়ই কারের ট্রাঙ্ক থেকে প্রীতি নেমে আসে। আর প্রীতি রাস্তার পাশে থেকে পাথর এনে চৌহানের মাথায় মেরে মেরে চৌহানকে ওখানেই মেরে ফেলেছিল। আর সমীরের এই ইন্টারভিউ এখন প্রশ্ন তুলছে, আসলে কি প্রীতি জীবিত ছিল? সমীরের কথা আমার কথা হয়তোবা ফিল্মে মনে হতে পারে, কিন্তু এরপর যা যা ঘটেছিল সেগুলো আরও চমকে দেওয়ার মতো। কিন্তু সমীরের এমন স্টেটমেন্ট বোবরে কিছুতেই মেনে নিতে পারছে না। আবার সমীর তার স্টেটমেন্টে যেটা বলছে তাতে বোঝা যাচ্ছে প্রীতি ওই পুরো সময়টা কোমায় ছিল। আর প্রীতি যেহেতু ডিপ্রেশনের মেডিসিন নিত, একাধিকবার মেডিসিন নেওয়ার কারণে আর মাথায় আঘাত পাওয়ার কারণে এমনটা হতেও পারে। তবে স্নেহার কথা, এমন সিচুয়েশনে প্রীতি যে এভাবে রিয়্যাক্ট করবে সেটা আমি ভালো করেই জানি। কিন্তু বোবরে আর মীনাক্ষীর কথা, ওই মেয়ে যদি জীবিতই থাকে তাহলে তাকে সামনে এসে সব কিছু খুলে বলতে বলো, তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে যায়। তাদের ধারণা সমীর একটা সাইকো, ওর মানসিক সমস্যা আছে। আর এখানে আমরা জানতে পারি ওই মুহূর্তে সমীরের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। অবশ্য ভিডিওর ব্যাপারে সমীরও বলছে ওই সময় ভিডিওটি পাবলিশ না হলে হয়তোবা পুরো কাহিনীটা অন্যরকম হতো। ওই সময় ওই একটা ভিডিওই পুরো বিষয়টাকে আরও বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে। আর ওই ভিডিওতে সমীরকে চৌহানের বডি কারের ট্রাঙ্কে রাখতে দেখা যাচ্ছে। তাহলে চলুন ওই ভিডিওর পিছের গল্পটা সমীরের মুখ থেকে জেনে আসি। সমীরের তথ্য মতে হোটেলে পড়ে গিয়ে জ্ঞান হারানোর পর থেকে এ পর্যন্ত পুরো সময়টা প্রীতি কোমাতে ছিল। তাই প্রীতির সাথে কী কী হয়েছে, পুরো রাস্তায় কী কী ঘটেছে প্রীতি কিছুই জানত না। সমীর পুরো বিষয়গুলো প্রীতিকে এক এক করে খুলে বলে। কিন্তু প্রীতি সব কিছু জানার পর শুধু জানতে চায় আমার শরীরে ডিজেলের গন্ধ আসছে কেন। সমীর তখন কোনো উত্তর দিতেই পারছিল না, কিন্তু প্রীতি স্পষ্টই বুঝতে পারে কেন তার শরীরে ডিজেলের গন্ধ আসছে। প্রীতি জানতে চায়, তুমি আমাকে চালাতে চাচ্ছিলে তাই তো? কিন্তু আমাকে জ্বালিয়ে দিয়ে কী করতে? সমীর বলে, পালিয়ে যেতাম। কিন্তু কোথায় পালাতো সমীর সেটা বলতে পারছে না। প্রীতির কথা তুমি কখনো কিছু প্ল্যান করে করেছো? আর মানলাম তুমি জ্বালিয়ে দিয়ে পালিয়ে যেতে, তাহলে আমাকে চালাওনি কেন? সমীর উত্তরে বলে, জানি না, মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রীতিও বিষয়টি বুঝতে পারে, তবে প্রীতি বলছিল আগে এই বডির তো কিছু করি। এরপর প্রীতি আর সমীর দুজন মিলে চৌহানের বডিটি কারের ট্রাঙ্কে রাখছিল। আর রাখার সময় প্রীতি উপর উঠে বডিটিকে প্লেস করে রাখছিল। আর ঠিক তখনই সমীর খেয়াল করে পাশে থেকে একটি ছেলে তাদেরকে ভিডিও করছে। দেখা মাত্র সমীর ওই ছেলেটির পিছু ছুটতে শুরু করে। আর প্রীতিও কান নিয়ে তাদের পিছু করে। আর ওই ছেলেটি পালানোর সময় তার টিকটক অ্যাকাউন্টে ওই ভিডিওটি পাবলিশ করে দিয়েছিল। সমীরও দৌড়াতে দৌড়াতে পায়ে আঘাত পেয়ে আর দৌড়াতে পারছিল না। এর মধ্যে প্রীতি কার নিয়ে আসলে তারা কার নিয়ে কিছুক্ষণ পিছু করে। এরপর প্রীতির নিচে নেমে ওই ছেলেটার পিছু করছিল। সমীরও ড্রাইভ করে যখনই ছেলেটার কাছে যাবে তখনই আচমকা ছেলেটি কারের নিচে চাপা পড়ে যায়। এরপর ফোনটি তারা পায় ঠিকই, কিন্তু ফোনটি এতক্ষণে নষ্ট হয়ে গেছে। এই ছিল মূলত ওই ভিডিওর পিছের কাহিনী। সমীর বলে, ওই সময় আসলে কি ঘটেছিল সেটা তো শুধুমাত্র ওই ছেলেই বলতে পারত। কিন্তু ওই ছেলে যেহেতু বেঁচে নেই তাহলে আর জাস্টিফিকেশন দিতে কে আসবে? কিন্তু গ্রামের ওই ছোট্ট ছেলেটির মৃত্যুর বিষয়টা বোবরে বা মীনাক্ষী কিছুতেই মানতে পারছে না যেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল। মীনাক্ষীর কথা, যদি সেটা অ্যাক্সিডেন্টই হয়ে থাকতো ওই স্পটে তো অন্তত কারের টায়ার মার্ক থাকতো। আর ছেলেটির ফরেন্সিক রিপোর্ট আমি দেখেছি, ওকে খুন করা হয়েছে। এখানে প্রশ্ন ওঠে, এতদিন পরে এসে সমীর ওই খুনের বিষয়টি নিয়ে কেন খোলাসা করবে? সমীরের কথা,
আমার কথায় হয়তো ওই ছেলে ফিরে আসবে না, অন্তত ওর ফ্যামিলি তো জানতে পারবে যে তাদের ছেলেটা আমার হাতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর সমীর জানায় ওই ঘটনার পর থেকে জয়শঙ্করের হয়ে কাজ করা এক লোক সমীরের পিছু করে বেড়াচ্ছিল, আর এই ব্যাপারটা বোবরেও জানত। কিন্তু বোবরে এই ব্যাপারে স্পষ্ট বলে দেয় এমন কিছুই আমি জানতাম না, এখনও নতুন ক্যারেক্টার তৈরি করছে। কারণ এমন কোনো লোক যদি থেকেই থাকে তাহলে তার নাম বা পরিচয় থাকতো কোথায় সেগুলো? বাস্তবে এমন কোনো লোকের অস্তিত্ব আছে কি? যদি থেকেই থাকে তাহলে তার ইন্টারভিউ নেওয়া হোক, জানা হোক ওই ছেলে সত্যি বলছে না মিথ্যা বলছে। তবে এরপরই ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যার কথা সমীর বলছে। ধরে নেওয়া যাক এই ব্যক্তির নাম রাও। রাওয়ের তথ্য মতে রাও জয়শঙ্করের হয়ে কাজ করত, কিন্তু সে সরাসরি জয়শঙ্করের বাড়িতে বা জয়শঙ্কর অফিসে গিয়ে কখনো দেখা করতো না। জয়শঙ্করের যখনই পার্সোনালি কোনো কাজ হতো তখন সে রয়কে কল করত, আর কাজ কমপ্লিট হয়ে গেলে জয়শঙ্কর রয়কে তার টাকা পাঠিয়ে দিত। রয় এটাও জানায় ওই দিন সকালে জয়শঙ্করের আরেক ড্রাইভার কল করে তাকে বলেছিল গতরাত থেকে স্যারের কার, ড্রাইভারের ছেলে আর স্যারের মেয়েও মিসিং। আর স্যার আমাকে বলেছিল বোবরেকে সব বলা আছে, তুমি বোবরের সাথে যাবে, বোবরে যে সকল ইনস্ট্রাকশন দিবে সেভাবেই তুমি কাজ করবে। কারণ বোবরে স্যারের খুব ক্লোজ ছিল, আর স্যার কখন কি প্ল্যান করত বোবরে সবই জানত। কিন্তু রয়ের কাছে জানতে চাওয়া হয় বোবরে তো বলছে আপনাকে সে চেনে না, আপনার কোনো অস্তিত্বই নেই। রয়ের কথা এটাই স্বাভাবিক, ও তো এমনটাই বলবে, কারণ আমাদের মতো মানুষের সাথে কেউ কানেকশন রাখেই না, সবসময় দূরত্ব বজায় রাখে। আপনি এক কাজ করবেন, এরপর যখন বোবরের সাথে দেখা হবে বোবরের কাছে জানতে যাবেন যে আমরতি হাইওয়ের পাশের ফার্ম হাউসে ও কী করছিল। এরপর রাও একে একে সব কিছু বলতে শুরু করে। রাও বলে আমরা যখন তথ্য পেয়ে হোটেল ওয়েলকাম হোমে পৌঁছালাম তখন আমরা জানতে পারলাম গতরাতে এখানে পুলিশ রেড করেছিল, আর ওই রেডটা ছিল ইল্লিগাল। মানুষকে এরকম অড সিচুয়েশনে আটক করে তাদের থেকে অর্থ হাতিয়ে নিত, আর ওই রেডটাও ছিল এমন একটি রেড। তবে সব কিছু দেখার পর বোবরে ওইখানের সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেয়। রয়ের কথা আমি যখন প্রথম সিসিটিভি ফুটেজগুলো দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছিল ওই ছেলে হয়তো মেয়েকে খুন করেছে, আর এমন একটা সিচুয়েশনে ওই ছেলেকে পাওয়া গেল মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু বোবরে তো এটা করতে পারতো না, আর জয়শঙ্করের কাছে না মেরে কোনো রাস্তাও ছিল না। তখন এই কাজটা করার জন্য আমাকে ডাকা হয়েছিল। ওই সময় জয়শঙ্করের একটাই নির্দেশ ছিল, সেটা হলো যে কোনো মূল্যে ওই ছেলেকে মেরে ফেলতে হবে। রয়ের তথ্য মতে হোটেল ওয়েলকাম হোম থেকে সব তথ্য মিটিয়ে তারা বুটিবুড়ি হাইওয়ে টোল প্লাজায় এসে জানতে পারে কারটি এখান দিয়ে ক্রস করেছিল। আর ঠিক ওই সময় ইন্সপেক্টর চৌহান বোবরের ফোনে প্রীতির ডেড বডির ফটোটি পাঠিয়েছিল, কিন্তু চৌহানকে বারবার কল করেও চৌহানের সাথে কথা বলা যাচ্ছিল না, কিছুক্ষণ বারবার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। এই জন্য বোবরে তখন চৌহানের ওয়াইফ মানে পল্লবীকে কল করে এবং চৌহানের কথা জানতে চাইলে পল্লবী জানা আমি মাত্রই কথা বলেছি আর আমার কাছেও লোকেশন আছে। তাই পল্লবীর থেকে লোকেশন নিয়ে বোবরে আর রাও ওই লোকেশনে যায়, আর সেখানে গিয়ে রাস্তার মধ্যে রক্ত দেখেই বুঝতে পারে এখানে কিছু একটা ঘটেছে। আর চৌহান যেহেতু একজন সিনিয়র অফিসার, তার সাথে এমন কিছু হয়েছে, বোবরের তো কেস না নিয়ে কোনো উপায় ছিল না। এই জন্য বোবরে ওই কেসটি ওপেন করে, আর এরপরই পুরো বিষয়টা সামনে চলে আসে। আর কেস ফাইল হওয়া মাত্রই মিডিয়াতে জানাজানি হয়ে যায়, চারিদিকেই খবর ছড়িয়ে পড়ে। কিছু মিডিয়া তখন সমীরকে অ্যাকিউজ দেখিয়ে নিউজ প্রকাশ করছে, আবার অন্যদিকে একটি নিউজ চ্যানেল সমীরের পক্ষে নিউজ করছে, কারণ তারা বলছে পুরো ঘটনাটা তখনই জানা যাবে যখন ওই ছেলেটার স্টেটমেন্ট নেওয়া হবে। কিন্তু আমরা কি করছি, ওই ছেলেটি দোষ করেছে সেটা আমাদের মাইন্ডে আমরা বসিয়ে নিয়েছি, যেখানে আমাদের উচিত ছেলেটিকে ধরে এনে কোর্টে পেশ করা, যাতে কোর্টে সত্যটা প্রমাণ হয়ে যায়। সেখানে আমরা তাকে দোষী হিসেবে ধরে নিয়ে এখন চাচ্ছি ওকে যেন মেরে ফেলা হয়, কারণ আমাদের চোখে এমন অপরাধীর বাঁচার কোনো অধিকারই নেই। সিন চলে যায় এর পরদিন সকালে। সমীর আর প্রীতি হাইওয়ে থেকে একটি রিজার্ভ ফরেস্টের মধ্যে প্রবেশ করে, আর কিছু দূর যাওয়ার পরই তাদের কারের ফুয়েল শেষ হয়ে যায়। তাই প্রথমেই তারা চৌহানের বডিটিকে বের করে পাশে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে দেয়, আর এরপর প্রীতি মেডিসিন নেওয়ার জন্য তার ব্যাগ খুঁজছিল। তখন সমীর জানায় আমি ব্যাগে থাকা সব কিছু জ্বালিয়ে দিয়েছি। এটা শোনার পর প্রীতি শুধু জানতে চায় তার মানে তুমি সত্যি আমাকে ভালোবাসো? এসব কি শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জন্য ছিল না? সমীরের কথা ফিজিক্যাল রিলেশনের জন্যই ছিল, কিন্তু আমি জানি না কেন আমার এমনটা মনে হয়েছে। কিন্তু আমার মনে হয়েছিল বলে এমন না তোমারও তেমনটা মনে হতে হবে। একবার এই সব ঝামেলা কেটে গেলে তুমি আর আমার সাথে দেখা করো না, তাহলে তো হলো। প্রীতি জানতে চায় তুমি কি করে জানলে আমি তোমার সাথে দেখা করবো না? সমীরের কথা আমি তোমাকে জানি, তুমি কখনো ভালোবাসায় জড়াতে যাবে না। তবে এখন আগে যে কোনো মূল্যে তাদেরকে এখান থেকে যেতে হবে। এই জন্য সমীর কারের পিছে থেকে একটি ক্যান বের করে ডিজেল আনতে বেরিয়ে যায়, আর জঙ্গল থেকে হাইওয়েতে আসা মাত্রই একটি স্কুল ভ্যান পেয়ে ওই স্কুল ভ্যানে করে পাশের একটি পেট্রোল পাম্পে যায়। তবে সমীর যখন সেখান থেকে ফুয়েল নিচ্ছিল তখনই ওই স্কুল ভ্যানের ড্রাইভার সোশ্যাল মিডিয়া চেক করে সমীরের ওই ভাইরাল ভিডিওটি দেখতে পায়।
সাথে নিউজেও জানতে পারে পুলিশ ওই ছেলেটিকে খুঁজছে, আর এই ছেলেকে ধরে দিতে পারলে পুলিশ তাকে 10 লাখ টাকা পুরস্কার দিবে। তাই সাথে সাথে এই ড্রাইভার তার বন্ধুকে কল করে বিষয়টি জানায়, কিন্তু তার বন্ধু বলে, তুই যদি এখনই পুলিশকে খবর দিয়ে দিস তাহলে পুলিশ এখানে এসে ওই ছেলেকে ধরে নিয়ে যাবে, আমরা কিছুই পাবো না। চল এক কাজ করি, আমরা নিজেরা ওই ছেলেকে ধরে পুলিশ স্টেশন নিয়ে যাই, তখন আর আমাদের সাথে চিট করতে পারবে না। এই জন্য ওই ড্রাইভার সমীরকে যেখান থেকে পিক করছিল তার বন্ধুকে নিয়ে সেখানে চলে যায়। অন্যদিকে সমীর ডিজেল নিয়ে পায়ে হেঁটে আসছিল, প্রীতিও কারে বসে তার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ওই দুজন প্রীতির কারের কাছে চলে আসে, আর প্রীতিও তাদের উপস্থিতি বুঝতে পেরে কারের মধ্যে লুকিয়ে পড়ে। তবে তারা ধারণা করছিল কার যেহেতু নেই, আশেপাশে কোথাও আছে, তাই তারা আশেপাশে খুঁজতে শুরু করে। অন্যদিকে সানিকেও দেখা যায় ঠিক এর কাছাকাছি একটি গ্যারেজ থেকে তার কারটি ঠিক করিয়েছে। তখনই সানির মালিক কল করে জানায়, নাগপুরের কোনো পুলিশ অফিসার তোকে কল করছে, তুই আগে তার সাথে কথা বল। এই জন্য সানি ববরিকে কল করে। ববরি সানিকে সমীরের ফটো পাঠায়, আর সমীরের ফটো দেখে বলে, স্যার এই ছেলের কারেই আমি চৌহান স্যারকে তুলে দিয়েছিলাম। ববরি বলে, ঠিক আছে, তুমি নাগপুর এসে আগে আমার সাথে দেখা করবে। এই জন্য সানি রওনা হয়ে যায়, আর যাওয়ার সময় সমীরকে দেখতে পেয়ে সমীরকে ফলো করে জঙ্গলে প্রবেশ করে। সাথে সানি ববরিকে কল করেও জানায় যে আমি সমীরকে দেখতে পেয়েছি। সমীর তার লোকেশনও বলে দেয়। আবার সমীর সামনে যেতেই ওই 2 লোককে দেখে ছোপের মধ্যে লুকিয়ে পড়ে। প্রীতিও পাশে এসে লুকিয়ে আছে। এরপর সানি কার থেকে নামা মাত্রই ড্রাইভার ছেলেটি তার বন্ধুকে বলছিল, আমরা যাকে খুঁজছি এ না। তবে এর মধ্যেই সানির সাথে তার হাতাহাতি বেঁধে যায়, আর রাগের বশে তারা সানির মাথায় আঘাত করে সানিকে বেহুশ করে ফেলে। আর এরপর নিজেরা বাঁচতে তারা দ্রুত সেখান থেকে চলেও যায়। আর তারা চলে যাওয়া মাত্র সমীর আর প্রীতি বেরিয়ে আসে। সমীর আর প্রীতি যখন সানির কাছে এসেছিল, সানি তখনও জীবিত। এই জন্য সমীর আর সানির মাথায় একটি পট্টি বেঁধে তাদের যে কারটি ছিল ওই কারের মধ্যে বসিয়ে রাখে, এবং তারা জানত তাদের এই কারটি সবাই চেনে, তাই তারা সানির কারটি নিয়ে যায়। কিন্তু ববরে বলছে পুলিশ সানিকে মাটিতে পড়া অবস্থায় পেয়েছে, আর তখন ওর মাথায় কোনো পট্টি কিছু ছিল না। ববরের ধারণা সানি হয়তো বা সমীরকে দেখে ফেলেছিল, আর সমীর যখন চৌহানকে মাটি চাপা দিচ্ছিল সানি সেটা দেখে ফেলায় সমীর সানিকেও খুন করেছে। আবার মীনাক্ষীও বলছে সেখানে যদি কেউ আসতো আমরা অন্তত টায়ার মার্কস বা ফুটপ্রিন্ট পেতাম, আমরা সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি আসার কোনো এভিডেন্সই পাইনি। তার মানে সমীরের গল্পের ওই 2 ব্যক্তি সম্পূর্ণ কাল্পনিক, সমীরের বানানো গল্প। অবশ্য সমীরের কথা যে 2 ব্যক্তি সানিকে মেরেছিল তাদের বিষয়ে কোনো তথ্য আমি জানি না। আর ববরে আর জয়শঙ্কর মিলেই সমীরকে দোষী দেখাতে যে সকল এভিডেন্স মেটানোর দরকার মিটিয়ে দিয়েছে, আর যেগুলো রাখার দরকার নিজেরা তৈরি করেছে। সমীর বলে, আমি জানতাম সানি যদি মারা যায় তাহলে সবাই ধরে নেবে আমি সানিকে খুন করেছি, তাই আমি চাচ্ছিলাম সানি যেন যে কোনোভাবে বেঁচে থাকে। কিন্তু সানি তো আর বেঁচে নেই, সত্যটা কে বলবে? ববরের কথা একটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে সমীরই সানিকে খুন করেছে, কারণ শোলার পিছে যে ছুরি দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছিল ওই ছুরিটি সমীরেরই ছিল। এরপর সমীর আর প্রীতি সেখান থেকে অনেক দূরে চলে যায়। সমীরের কথা প্রীতি ভালো করে জানত, ওর বাবা কখনোই সত্যটা প্রকাশ হতে দিবে না, কারণ আমার মতো ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক সে কোনোদিনও প্রকাশ হতে দিতে চাইবে না। আর এটা প্রীতিও ভালো করে জানত ওর বাবা আমাকে মেরে ফেলবে। এই জন্য প্রীতি বলছিল আমরা ফিরে যেতে পারবো না। কিন্তু সমীরের কথা, আমরা যেতে না পারি, তুমি তো যেতে পারবে। আমি তো এমনিতে নেপাল যেতে চাচ্ছি, আর বিনা পাসপোর্টে নেপাল যাওয়ার আমার কাছে একটা রাস্তাও জানা আছে। সামনে যে গ্রাম পড়বে আমি সেখানে নেমে যাব, তারপর তুমি গাড়ি নিয়ে চলে যাও। কেউ জিজ্ঞেস করলে তুমি বলবে পুলিশ ইন্সপেক্টর আর ওই ছেলেকে তুমি খুন করনি, আমি খুন করে পালিয়ে গেছি, তোমাকে কেউ সন্দেহ করবে না। আর আমি কোনো মতে একবার নেপাল চলে গেলে আমাকেও আর কোনোদিন ধরতে পারবে না। তবে সমীরের মুখে এসব কথা শুনে প্রীতিও সমীরের প্রেমে পড়ে যায়। প্রীতিও বুঝতে পারছে সমীর তার জন্য সবকিছু করছে। এই জন্য প্রীতিও সমীরকে অনুরোধ করে আমাকেও তুমি তোমার সাথে নেপাল নিয়ে যাও। এর জন্য তারা দুজনই একসাথে নেপাল যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে সানি কিন্তু ববরেকে ওই লোকেশন বলে দিয়েছিল, তাই ববরে সমীরকে মারতে রয়কে পাঠিয়েছিল। কিন্তু রয় সেখানে গিয়ে কারের মধ্যে সানকে পেয়েছিল। সানি তখনও জীবিত। রয় তখন ববরিকে কল করেও জানায় কারের মধ্যে একটি আহত লোক আছে, এখনও জীবিত, তবে বেশিক্ষণ বাঁচবে না। আর কারের ট্যাঙ্কের মধ্যে মেয়ের বডিটি নেই, চৌহানের বডিও পাওয়া যায়নি, তবে পাশেই মনে হচ্ছে কাউকে মাটি চাপা দেওয়া হয়েছে। এরপর ববরের কথা মতোই রয় সানিকে কার থেকে বের করে পাশে নিয়ে রাখে। কিন্তু রয় এখনও বলছে রয় ওই রাতে সানিকে খুন করেনি। আবার পুলিশ বলছে সমীরের ছুরি দিয়ে সানির গলার পিছে কেটে তাকে খুন করা হয়েছে। কিন্তু সমীরের কথা আমি তো এটা বুঝতেই পারছি না আমার ছুরিটি ওখানে কি করে গেল, কারণ আমি তো ঘর থেকে আর ছুরি নিয়ে যাইনি। পুলিশ যেহেতু তার বাড়ি তল্লাশি করেছিল, পুলিশে হয়তোবা তার বাড়ি থেকে ওই ছুরিটি উদ্ধার করেছে, আর সেই ছুরিটি এনে সানিকে খুন করেছে। তাহলে ওই ছুরিটি বা ওখানে কি করে এলো, আর সানির মৃত্যুই বা কীভাবে হলো? এখানে রয়ের তথ্য মতে জানা যায় ববরিকে জানানোর পর ববরির পক্ষ থেকে ববরি মীনাক্ষীকে পাঠিয়েছিল,
আর মীনাক্ষী তখন সমীরের বাড়ি থেকে উদ্ধার করা সমীরের ওই ছুরিটি নিয়ে এসেছিল। বোবরের কথা মতো মীনাক্ষী সানির গলার পিছে ওই ছুরিটি ঢুকাতে যাচ্ছিল, কিন্তু কোনো একটা মুহূর্তে এসে মীনাক্ষী সেটা করতে পারছিল না। এই জন্য বোবরেকে কল করে জানিয়ে দেয়, স্যার এভাবে কিছুক্ষণ থাকলে এমনিতেও মরে যাবে। এই জন্য মীনাক্ষী ছুরিটি ফেলে সেখান থেকে চলে গিয়েছিল। তবে রয় তখনও সেখানেই ছিল। তাহলে কি রয় খুন করল? কিন্তু রয় জানায় মীনাক্ষী চলে যাওয়ার অনেক সময় পর রয় ওই ছুরিটি সানির গলার পিছে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে তো এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে রয় সানিকে খুন করেছে। কিন্তু রয় বলছে, আমি যখন ওর গলার মধ্যে ছুরিটি ঢোকাই ততক্ষণ ও মারা গিয়েছিল। আমি ওর ডেড বডির মধ্যে ওই ছুরিটি ঢুকিয়েছিলাম। তবে এটা একদমই সিম্পল, রয় তো স্বীকার করবে না সে খুন করেছে, এই জন্য হয়তোবা সে এমনটা বলছে। এদিকে সমীরা সানির কার নিয়ে চলে গিয়েছিল, কিন্তু সানির ফোনটি তখনও সানির কারের মধ্যেই ছিল। আবার সানি কিন্তু তার মালিকের লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছিল, যে জন্য সানির কারের মালিক বোবরেকে কল করে তাদের লোকেশন দিয়ে দিয়েছিল। আর বোবরের থেকে তথ্য নিয়ে রয় সানিদেরকে ধরতে বের হয়ে গিয়েছিল। কিন্তু কারের মধ্যে সানির ফোন আছে, সামিরা এই বিষয়ে কিছুই জানত না। এই জন্য তারা না জেনে ড্রাইভ করতে করতে নেপাল যাওয়ার উদ্দেশ্যে উত্তরখান্ড চলে যায়। সিন চলে যায় পরদিন সকালে। ড্রাইভ করতে করতে তারা একটি জঙ্গলের মধ্যে এসে ঘুমিয়ে পড়েছিল। তবে তাদের ঘুম ভাঙে সানির ফোনের ভাইব্রেশনের আওয়াজে। সমীর পুরো কার চেক করে তাদের ড্রাইভিং সিটের নিচে সানির ফোনটি পায়। আর সমীর স্পষ্ট বুঝতে পারছে তাদেরকে নিশ্চয়ই ট্র্যাক করা হচ্ছে। ঠিক তখনই রয়ও চলে আসে। সাথে সাথে সমীর প্রীতিকে নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। রয় এসে বুঝতে পারছে ওর আশেপাশে আছে। রয় তার গান বের করে আশপাশে খুঁজছিল। এদিকে আবার পুরো জঙ্গল শুকনো পাতায় ভরে গেছে। তাই সমীরা যখনই হাঁটার চেষ্টা করছিল শব্দ পেয়ে রয়ও তাদেরকে পিছু করে। সমীরাও জঙ্গল থেকে বের হয়ে নদীর পাড়ে এসে পড়ে। মূলত ঝর্ণা থেকেই পানিগুলো নেমে আসছিল। সমীরার প্রীতি সেটা পার হয়ে পাশে একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। আর পাশে থাকা বৃদ্ধ ব্যক্তি তাদেরকে দেখেও ফেলে। আর এরপর রয় প্রীতিদেরকে খুঁজতে এসে ওই বৃদ্ধ ব্যক্তিকে ইশারা করলে বৃদ্ধ ব্যক্তি কোনো সারা শব্দ না করায় রয় আবার ফিরে যায়। আর রয় চলে যেতেই সমীরার প্রীতি ওই নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করে। মূলত বাহিরের দুনিয়াতে কি হচ্ছিল না হচ্ছিল সমীরা তার কোনো কিছুই জানত না। সমীরা তো এটাও জানত না যে সবাই ধরে নিয়েছে প্রীতি মারা গেছে। এরপর দুজন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে পাশে একটি গ্রামে গিয়ে ওঠে। আর ওই গ্রামে যাওয়া মাত্রই ওই যে নদীর পাশে থাকা বৃদ্ধ ব্যক্তিটি ওই লোকটা প্রীতিদেরকে দেখে প্রীতিদেরকে গ্রামের স্কুলে নিয়ে যায়। এখানে প্রচণ্ড শীত, এই জন্য রাতের বেলা ওই লোকটি প্রীতিদের জন্য কিছু গরম কাপড় এবং খাবার নিয়ে আসে। সমীর লোকটিকে বলে যে আমরা পালিয়ে বিয়ে করেছি, তো এই জন্য আমাদের পরিবার আমাদের পিছে পড়ে আছে। কিন্তু লোকটি জানতে চাচ্ছিল তোমরা এখন কোথায় যেতে চাও। প্রীতি তখন ওই লোকটার কাছে ফোন চাচ্ছিল, কারণ প্রীতি চাচ্ছিল ফোন থেকে ম্যাপ দেখে তারা নেপাল পৌঁছাবে। কিন্তু লোকটির কাছে মাল্টিমিডিয়া ফোন নেই। তবে সে বুঝতে পারছিল প্রীতি ম্যাপ দেখতে চাচ্ছে, তাই সে স্কুলে থাকা ম্যাপ বের করে দেয়। আর এদিকে ওই লোকের ফোন নিয়ে সমীর তার মাকে টেক্সট করে যে আমি এগুলো জেনে বুঝে করিনি, এখন আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমার মেসেজ পাওয়া মাত্রই তুমি মেসেজটি ডিলিট করে দিও, আর বাবাকে কিছুই বলো না। যদিও দুজনের কারোর কাছে পাসপোর্ট নেই, তারপরও সমীর আগে বলেছিল পাসপোর্ট ছাড়া সে নেপালে কীভাবে যেতে হয় সেটা জানে। তবে সমীর নিজে এখন বুঝতে পারছে না সমীর প্রীতিকে নিয়ে কাজটি করতে পারবে কিনা। তবে সেই রাতের মতো তারা শান্তিতে শুয়ে পড়ে, কারণ এখানে তাদেরকে ধরতে কেউ আসছে না। অন্যদিকে সমীরের বাড়ির আশেপাশে মিডিয়া ঘিরে রেখেছে, কারণ তারা একটি নিউজ চায়। তারা সমীরের বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করছে। ঠিক তখনই সমীরের মায়ের কাছে ওই ম্যাচটি আসে। আর সমীরের মা যখন ম্যাচটি দেখছিল হরি সেটা দেখে ফেলে। হরির ইন্টারভিউতে হরি বলেছে হরি জানত সমীর নেপাল যাবে। আর সমীরের মায়ের ফোন ওই ম্যাচটি দেখা মাত্রই হরির সাথে সাথে জয়শঙ্করকে ওই ম্যাচের ব্যাপারটি বলে দিয়েছিল, কারণ হরি বিশ্বাস করে নিয়েছিল সমীর ওই খুনগুলো করেছে। আর এরপর তারা মিডিয়ার চাপে সেখানে টিকতে না পেরে নাগপুরের বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। আর জয়শঙ্কর ওই মেসেজের ব্যাপার জানা মাত্রই ওই ফোন নম্বর লোকেশন বের করে রয়কে পাঠিয়ে দেয়। আর রয়ের সাথে সাথে সমীরকে মারার উদ্দেশ্যে ওই গ্রামে চলে যায়। রয় প্রথমে গিয়ে ওই বৃদ্ধের কাছে সমীরদের ব্যাপারে জানতে চায়, কিন্তু বৃদ্ধ কিছুতেই বলছিল না। এক পর্যায়ে বৃদ্ধের থেকে চাবির ছড়া পড়ে গেলে রয় জানতে চায় চাবি কিসের। তখন পাশে থেকে বাচ্চারা বলে ওঠে স্কুল ঘরের। এতে করে রয় বুঝতে পারে বৃদ্ধ ওদেরকে স্কুল রুমের মধ্যেই রেখেছে। তাই রয় স্কুলের দিকে যাচ্ছিল। এদিকে সমীরদেরও ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙা মাত্রই বাচ্চাদের শব্দ পেয়ে সমীর উকি দিয়ে দেখে রয় আসছে। তাই সাথে সাথে সমীররা জানালা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। এরপর সমীররা নদীর দিকে যাচ্ছিল। ঠিক তখনই প্রীতির পায়ের মধ্যে একটি লোহা ঢুকে যায়। আর এজন্যই সমীর আর প্রীতি পালাতে না পেরে রয়ের হাতে ধরা পড়ে যায়। মূলত প্রীতি রয়কে আগে থেকেই চিনত, তাই প্রীতি রয়কে বারবার বলছিল গান ডাউন করো, কিন্তু রয় তাদের কথা শুনছে না। রয় সমীরকে গান পয়েন্ট করে রেখেছে। প্রীতি বারবারই বলছে গান ডাউন করো,
দরকার হলে বাবার সাথে কথা বলিয়ে দাও, আমি বাবার সাথে কথা বলছি। প্রীতির অনুরোধে রয় প্রীতিকে জয়শঙ্করের সাথে ফোনে কথা বলিয়ে দেয়। আর প্রীতি জয়শঙ্করকে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছে সব খুলে বলে। প্রীতি বলে, আমরা কাউকে মারতে চাচ্ছিলাম না, সব কিছু আচমকা ঘটে গেছে। আমি কথা দিচ্ছি আমরা এখান থেকে চলে যাব, কোনোদিন আর ফিরে আসবো না। তাও ওকে বলো ও যেন সমীরকে না মারে। কিন্তু কার মনের মধ্যে কি আছে সেটা কি কেউ আজ করতে পারে? প্রীতির কথা শেষ হলে রয় শুধু জয়শঙ্করের কাছে জানতে চায়, স্যার এখন ওদের কি করব? আর এরপর জয়শঙ্করের কথা মতোই রয় প্রীতিকে শ্যুট করে। তবে সমীরকে শ্যুট করতে গেলে সমীর পানিতে ছাপিয়ে পড়ে নিজের জীবন বাঁচায়। ওই দিনের বিষয়ে সমীর বলে, আমরা তো নতুন একটি জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সব কিছু সেখানে শেষ হয়ে যায়। কিন্তু রয়ের ইন্টারভিউতে রয় বলছে, আমি যখন ওখানে পৌঁছেছিলাম তখন মেয়ে জীবিত ছিল, কিন্তু আমি মেয়ে বা ছেলে কাউকেই মারিনি, ওরা দুজনই পালিয়ে গিয়েছিল। একদিকে সানিকে খুনের বিষয়, আবার এখানে প্রীতির খুনের বিষয়, দুটি বিষয় কিন্তু রয় স্কিপ করে গেছে। এমনটা তো হতেও পারে রয় মার্ডার চার্জ থেকে নিজেকে বাঁচাতেই এখন বলছে সে একজনকে খুন করেনি। কিন্তু রয়ের কথা, আমি যদি খুন করতামই তাহলে তার আমি আপনাদেরকে ইন্টারভিউ দিতাম না, আর ওই মেয়েকে কে মেরেছে সেটাও আমি জানি না। আর ওই ঘটনার পরই রয় জয়শঙ্করের হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছিল। এদিকে ভালোবাসার মানুষটিকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাওয়া সমীর সব কিছু হারিয়ে তখন প্রতিশোধের আগুনে জ্বলছিল। কিন্তু সমীর শুধু সময়ের অপেক্ষা করছে। এরপর সমীর সেখান থেকে নেপাল চলে যায়। আর এর ঠিক 2 বছর পর ড্যানিয়েল গ্রে নামে একজন ইউটিউবার ইন্ডিয়া ভিজিট করতে এসে ইন্ডিয়ার টপ 5 আনসলভড কেস সম্পর্কে তার চ্যানেলে একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করে। আর ওই ডকুমেন্টারি ভিডিও দেখার পর সমীর ড্যানিয়েল গ্রেকে মেইল করে ইন্টারভিউ দিতে চেয়েছিল। আর সমীরের কথা মতোই ড্যানিয়েল গ্রে নেপাল গিয়ে সমীরের ইন্টারভিউ নেয়। সমীর বলে, ওই ঘটনার পর নেপাল এসে আমি 1 মাসের মধ্যে লুকিয়েছিলাম। এরপর থেকে আমি টুকিটাকি কাজ শুরু করি। এতদিনে কেসে নতুন কিছু না পেয়ে কেসও প্রায় শান্ত হয়ে গিয়েছিল। আবার আমি তো কোনো হিরোও না বা সুপার পাওয়ারও নেই যে আমি হুট করে ইন্ডিয়াতে যাব, প্রতিশোধ নিয়ে আবার ফিরে আসব। সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না। আস্তে আস্তে মিডিয়া থেকেও আমার আলোচনা মুছে যেতে শুরু করে। তবে আমি সবসময়ই মিডিয়াতে নজর রাখতাম। প্রথমত পুলিশের উপর আমার কোনো ভরসাই ছিল না, তবে আমি কোনো মিডিয়ার দ্বারা আমার সত্যটা প্রকাশ করার চেষ্টা করছিলাম। তখনই আমি কুমার নামে ওই জার্নালিস্টের ওই প্রোগ্রামটি দেখতে পাই, যে শুরু থেকেই আমার বিষয়ে পজিটিভ কথা বলছিল। আমি ধরে নিয়েছিলাম তাকে সব কিছু বললে সে হয়তোবা আমার পুরো বিষয়টা যেমনটা আমি বলবো ঠিক তেমনভাবে প্রচার করবে। আমি ঠিক 1 মাস পর ফেব্রুয়ারিতে আবার উত্তরাখণ্ডে চলে যাই। সমীর ভেবেছিল এতদিনে সব কিছু শান্ত হয়ে গেছে, কিন্তু সমীর উত্তরাখণ্ড থেকে যখন নাগপুরে যাচ্ছিল তখন রাতে বাসস্ট্যান্ডে সমীরকে দেখে একজন চিনতে পারে। আর সাথে সাথে এই খবর নিউজে প্রকাশ হয়ে যায় যে 1 মাস আগে নাগপুরের সিরিয়াল কিলার আবার ফিরে এসেছে। তবে সমীর কোনো মতে নাগপুরে গিয়ে পৌঁছায় আর তার বাড়িতে গিয়ে দেখে বাড়িতে তালা ঝুলছে। সমীরও ভালো করে জানে যে মিডিয়ার পুলিশ যেভাবে তার পরিবারের উপর চাপ সৃষ্টি করেছিল তাতে হয়তোবা তারা গ্রামে চলে গেছে। তাই সমীর ছাদের দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। পুরো বাড়ির মধ্যে তখন কিছুই নেই, তবে এই সেই বাড়ি যেখানে সমীর নিশ্চিন্তে ঘুমাতে পারত। তাই বহুদিন পর সমীর এই বাড়িতেই নিশ্চিন্তে একটা ঘুম দেয়। আর সকাল হতে একটি নতুন সিম কার্ড দিয়ে একটি অ্যাপ ব্যবহার করে ওই নিউজ চ্যানেলে কল করে এবং কুমারের সাথে কথা বলে এ পর্যন্ত তার সাথে যা কিছু ঘটেছে সব কিছু খুলে বলে। সমীর বলে, আমি ওনাকে সব কিছু বলার পর উনি আমাকে বলল সে আগে আমার একটা ইন্টারভিউ নেবে, এরপর পুলিশে স্যারেন্ডার করার জন্য সব ব্যবস্থা করে দিবে। তিনি আমাকে নাগপুরে তার ফ্রেন্ডের এক ফার্ম হাউসে যেতে বলল, যেখানে তিনি আমার ইন্টারভিউ নেওয়ার কথা। সে আমাকে পিক করতে গাড়িও পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি ভাবছিলাম আমি তো স্যারেন্ডারই করব, সারা জীবন জেলে কাটাতে হবে, তাই শেষবারের মতো নাগপুরটা একটু ঘুরে দেখব। তাই নিজের মতো করে নাগপুরটা একটু ঘুরে দেখে আমি তার কথা মতো ওই ফার্ম হাউসে চলে যাই। কিন্তু আমার সাথে এতদিনে যা কিছু ঘটেছিল আমার ভিতর থেকে সব বিশ্বাস উঠে গিয়েছিল। আমার কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ঠিকমতো হচ্ছে না। এজন্য আমি সামনের গেট দিয়ে না গিয়ে দেয়াল টপকে ফার্ম হাউসের পিছে চলে যাই। আর সেখানে গিয়ে আমি দেখি এখানে কোনো ইন্টারভিউর ব্যবস্থা করা হয়নি। বোবরার রয় আমাকে মারার জন্য সেখানে অপেক্ষা করছে। এজন্য আমি সেখান থেকে চলে আসি। আর এরপর থেকে আমার মিডিয়ার উপর থেকে আস্থা উঠে যায়। পরবর্তীতে আমি জানতে পারি নিউজ চ্যানেল যে কুমার ছিল তার টাকা পয়সা নিয়ে কোনো একটা কেস চলছিল। সেই মেয়ের বাবার সাথে সেটেলমেন্ট করে আমাকে ধরিয়ে দিতে চেষ্টা করেছিল। আর মিডিয়াগুলো এমনই, তারা সবসময় নিজেদের সুবিধার কথা চিন্তা করে, নিজেদের স্বার্থের কথা ভাবে। তাই এমন সিচুয়েশনে আমার মতো একটি ছেলে কোথায় যাবে? অবশ্য রয়ও ওই ফার্ম হাউসের বিষয়ে জানায় কুমার তো সেদিন নাগপুরে আসেইনি। মূলত কুমারের নামে একটি মানি লন্ডারিং কেস চলছিল। তাই কুমার স্যারকে কল করে বলেছিল, আপনি আমার কেসের বিষয়টা দেখেন, আমি ওই ছেলেকে আপনার হাতে তুলে দেব। তাই স্যারের কথা মতোই বোবরার আমি সেদিন
নাগপুরের ওই ফার্ম হাউসে ওই ছেলেকে মারতে গিয়েছিলাম। কিন্তু বোবরে রয়ের বিষয়টা তো প্রথম থেকে অস্বীকার করে আসছে। এই ব্যাপারে রয় বলে, দরকার হলে আপনারা তদন্ত করুন, আমি যদি দোষী সাব্যস্ত হই আমি জেলে যেতে প্রস্তুত। কিন্তু যে ব্যক্তি ওই ছেলে আর মেয়েকে মারতে আমাকে নির্দেশ দিয়েছিল সে কি আদৌ স্যারেন্ডার করবে? সে তো ইন্টারভিউ দেয়নি, তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে সে কিছু লুকাচ্ছে। রয়ের কাছে এটাও জানতে চাওয়া হয় রয় কেন জয়শঙ্করের হয়ে কাজ করা বন্ধ করে দিল। রয় জানা ওই সময় সে আমাকে যে কাজ দিয়েছিল আমি সেটা তার মতো করে ফুলফিল করতে পারিনি, সেজন্য ধীরে ধীরে সে আমাকে কাজ দেওয়া বন্ধ করে দিচ্ছিল, আস্তে আস্তে কল করা বন্ধ করে দিচ্ছিল। এতে করে আমিও স্পষ্টই বুঝতে পারছিলাম যে আমাকে তার আর প্রয়োজন নেই, তাই আমার সেখান থেকে সরে আসা উচিত। তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি। অন্যদিকে সমীরের সাথে যা কিছু ঘটে গেল এই ঘটনার পর সমীর 2 বছর কাটিয়ে দিয়েছে। সমীর বলছে এর মধ্যে সমীর অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আবার অনেক সময় ভেবেছে ইন্ডিয়াতে গিয়ে প্রীতির বাবাকে খুন করে আসবে, কিন্তু সমীরের পক্ষে সেটাও সম্ভব ছিল না। কিন্তু সমীর সবসময় চাচ্ছিল তার সাথে যা কিছু ঘটেছে তা যেন সারা পৃথিবী জানুক। এই জন্যই সমীর ড্যানিয়েল গ্রের ওই ডকুমেন্টারি ভিডিও দেখে ড্যানিয়েল গ্রের সাথে কন্ট্যাক্ট করে তাকে তার ইন্টারভিউ দিয়েছে, কারণ সমীর এখন মনে করছে তার শব্দ এখন মানুষের কানে পৌঁছাবে। কিন্তু ওই সময়ের তদন্তকারী কর্মকর্তা বোবরে এখনও সমীরকে সাইকোপ্যাথ বলে আখ্যায়িত করছে, আর রয়ের সাথে থাকা কানেকশনের কথা সে স্বীকার করতেই চাচ্ছে না। তার কথা মতো রয়ের কোনো অস্তিত্বই নেই। অবশ্য এই ডকুমেন্টারি তৈরি করার সময় রয়ের ইন্টারভিউ নেয়ার পর বোবরের সাথেও কন্ট্যাক্ট করা হয়েছিল যে রয়কে তারা খুঁজে পেয়েছে, কিন্তু এটা জানার পর বোবরেও এই টিমের সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছিল। এর মধ্য দিয়ে এই কেসের সাথে জড়িত থাকা সবার ইন্টারভিউ না শেষ হয়, কিন্তু এই ইন্টারভিউ কিন্তু সত্যতা যাচাই করে না বা কাউকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না এ নির্দোষ বা এ দোষী। এখানে এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ ছিল। যেমনটা সমীর বলেছে, সমীরের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় সমীর নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আবার যে ফ্যাক্টগুলো এখানে উঠে এসেছে সেখানে এই কেসের সাথে জড়িত প্রত্যেককেই কোনো না কোনোভাবে জড়িত, এবং এই কেসটি প্রত্যেকের জন্য কোনো না কোনোভাবে পার্সোনাল, তাই এখানে স্পষ্ট করে কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে না। কিন্তু কোনো একটা সময় এসে আপনার বা আমার সবারই কিন্তু মনে হয়েছে সমীর যা কিছু বলছে সবই সত্যি। তবে কি জানেন, ছোট্ট একটা মুহূর্তের ছোট্ট একটা ঘটনা আপনার পুরো ধারণাকে পরিবর্তন করে দিতে পারে, আর এক্ষেত্রেও সেটাই ঘটেছে। ডকুমেন্টারি টিম যখন সমীরের ইন্টারভিউ নিচ্ছিল তখন তারা একটি ব্রেক নেয়, আর ওই ব্রেকে তারা যখন ওয়াশরুম ইউজ করার জন্য নিচে চলে গিয়েছিল ওই সময় সমীর তার জ্যাকেট পরতে যখনই সে জ্যাকেটটি বের করতে যাবে তখনই প্রীতির ব্যবহার করা সেই পোশাকটি পরে যায়, আর সমীরও বুঝতে পেরে তাড়াতাড়ি সেটা লুকিয়ে রাখে। কিন্তু সমীর জানত না এই পুরো বিষয়টা ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, যেটা ডকুমেন্টারি তৈরি করার টিম পরবর্তীতে দেখতে পেয়েছিল। আর এই একটি জায়গায় পুরো বিষয়টাকে এলোমেলো করে দিচ্ছে। তাহলে কি সমীরের কথা মিথ্যা? তাহলে আসলে কি ঘটেছিল? সমীরের কথা মতো রয় প্রীতিকে শ্যুট করে মেরে ফেলেছিল, আবার রয়ের তথ্য মতে রয় তাদের কাউকেই মারেনি, তারা দুজনেই পালিয়ে এসেছিল। আর রয় যদি প্রীতিকে ওখানে মেরেই ফেলবে তাহলে প্রীতির ব্যবহৃত লঞ্চারি সমীরের কাছে কিভাবে এলো? আর সমীরের কাছে প্রীতির ব্যবহৃত লঞ্চারি থাকাটা কিন্তু এটাও প্রমাণ করছে সমীরও পুরো সত্যটা বলছে না, সমীরও এখান থেকে কিছু ফ্যাক্ট লুকিয়েছে। আর যে সকল এভিডেন্স পাওয়া গেছে তাতে করে এটাও স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে পুলিশ, মেয়ের বাবা বা মিডিয়া কেউই সত্যি বলেনি। তারা শুধু ছেলেটিকে ফ্রেম করার চেষ্টা করেছে এবং তাকে সত্যিটা বলার কোনো সুযোগও দেয়নি। বোবরে সবসময় সমীরকে রেপিস্ট হিসেবে দেখাতে চেয়েছে। সবশেষে শুধু আমি এটাই বলতে চাই, ট্রুথ ইজ জাস্ট এ পার্সপেক্টিভ অ্যান্ড এভরিবডি হ্যাজ দেয়ার ওন ভার্সন অফ এ স্টোরি। এই পুরো ডকুমেন্টারি সিরিজটি দেখার পর আপনার কাছে মনে হতে পারে সমীর হয়তো প্রীতিকে মৃত ভেবে প্রীতির বডিটি চালিয়ে দিয়েছিল, অথবা সমীর ইন্টেনশনালি প্রীতিকে খুন করেছে। কিন্তু সমীর যে তথ্য দিয়েছে তাতে কিন্তু সমীরকে একদম ইনোসেন্ট মনে হচ্ছে। কিন্তু আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।